চীনে ওয়ার্ল্ড ইকোনমির ফোরামে সামার ডাভোসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান। পানামার বিপক্ষে কষ্টার্জিত জয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া। আরেক ম্যাচে ইংল্যান্ডকে রুখে দিল ঘানা। রাতে পর্তুগালের গোল উৎসব। চাঁপাইনবাবগঞ্জে 4 দফায় 64 জনের বসিনের চেষ্টা রুখে দিল বিজিবি। সীমান্ত জুড়ে আতঙ্ক, সহযোগিতার ক্ষেত্রে স্থানীয়দের অনন্য দৃষ্টান্ত। এবং গাজায় শিশুদের উপর ইসরায়েলি হামলার গণহত্যারই অংশ দাবি জাতিসংঘের। মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনের সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। চীনে ওয়ার্ল্ড ইকোনমির ফোরামের সামার ডাভোসের অনুষ্ঠানে যোগ দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে এই সম্মেলন শুরু হয়। এর আগে মঙ্গলবার বিকেলে WEF এর বার্ষিক অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো অন্যান্য ডেল্টা রাষ্ট্র এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতার ওয়ার্ল্ড ইকোনমি ফোরামকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ আগামী 5 বছরে 250 মিলিয়ন বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রায় 20,000 কিলোমিটার নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের বৈশ্বিক বিনিয়োগের অন্যতম সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরতে চায় সরকার। চীনের দালিয়ানে অনুষ্ঠিতব্য সামার ডাভোস সম্মেলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বার্তার মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য একটি আস্থাশীল ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। মঙ্গলবার চীনের দালিয়ানে শাংরি-লা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গেস্ট অফ অনার ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। There will be discussions on various trade investment aspect as the visit moves on. A World Economic Forum থেকে tomorrow evening you will move to Beijing, following which you will see a lot of interaction. দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে বর্তমানে বহুপাক্ষিক বিষয় নিয়ে উপস্থিত বৈশ্বিক নেতৃবৃন্দের সাথে আলোচনা শুরু করেছেন। বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতৎপরতা রুখতে রাজপথে সক্রিয় ছিল বিভিন্ন রাজনৈতিক দল। মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের জনগণ আর ফ্যাসিস্টদের দেখতে চায় না। আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি মাফিয়া দল। জানান, তারা পুরোপুরি নিষিদ্ধ হবে কি না তা নির্ধারণ করবেন আদালত। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে মাঠে সোচ্চার হয় বিএনপি। মঙ্গলবার সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে অংশ নেন দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দেশ বিরোধী অপতৎপরতা রোধে রাজপথের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো নয়াপল্টন এলাকা। প্রতিবাদ মিছিল শেষে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, গত 17 বছর অসংখ্য নেতাকর্মী জেল জুলুম আর হত্যা গুমের শিকার হয়েছে। জনগণ দেশে আর ফ্যাসিবাদ দেখতে চায় না বলেও হুঁশিয়ারি দেন তিনি। উকি দিচ্ছে ফ্যাসিবাদ। আমি বলবো যে পচা পানির পানার মধ্যে দিয়ে তারা উকি দেওয়ার চেষ্টা করছে। বন্ধুরা, যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর কেড়ে নিয়েছিল, যারা সূর্যের আলো কেড়ে নিয়েছিল, যারা স্বাভাবিক জীবনযাপন কেড়ে নিয়েছিল, যারা সুস্থ জীবনযাপন কেড়ে নিয়েছিল, মানুষের বাঁচবার সকল অধিকার কেড়ে নিয়েছিল, তারা আজকে নানা কায়দায় নানাভাবে তাদের চুরি করা টাকা, তাদের পাচার করা টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকা ব্যবহার করে সমাজের মধ্যে, দেশের মধ্যে
অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। এ সময় রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে একটি মহল। শান্তি, গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এটাকে আবার বন্ধ করার চক্রান্ত তারা করছে। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি মাফিয়া দল। জনগণের নিরাপত্তার স্বার্থেই কিছু জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিরোধী দলকে সংসদে ন্যায্য ভূমিকা পালন করতে না দিলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন 11 দলীয় জোটের প্রধান শরিক জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। আর এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম বলেন, আওয়ামী ফ্যাসিস্টের বিচার করতে না পারলে বর্তমান সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে 11 দলের সমাবেশে এসব কথা বলেন তারা। এমআর আসাদের রিপোর্ট। ফ্যাসিস্ট আমলের গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে রাজধানীতে সমাবেশ করে 11 দল। সমাবেশে জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস সহ জোটের শরিক দলগুলো অংশ নেয়। বক্তব্যে 17 বছরের স্বৈরাচারী শাসনামলে সংঘটিত প্রতিটি অপরাধের বিচার দাবি করেন নেতারা। জুডিশিয়াল কিলিং এর নামে প্রতিটি হত্যাকাণ্ডের আমরা বিচার করব। 2021 সালের মোদি বিরোধী আন্দোলনের শাহাদাতপ্রাপ্ত বীর শহীদদের আমরা বিচার করব। 2024 সালের প্রতিটি হত্যাকাণ্ডের ইনশাআল্লাহ। লোকাল গভর্নমেন্টে যদি আমার বাংলাদেশে কোনো ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করা হয়, বাংলার রাজপথ প্রজ্বলিত হয়ে উঠবে, আগুনে তপ্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ। বিএনপির বিরুদ্ধে আওয়ামী পুনর্বাসনের চেষ্টার অভিযোগ তোলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ বাংলাদেশে 5ই আগস্টেই সমাপ্ত হয়েছে। যারা সমঝোতা করছে, যারা নতুন করে স্বপ্ন দেখছে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার, তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। সংসদে ভূমিকা রাখার সুযোগ না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। হাদি হত্যার বিচার নিয়ে গড়িমসির পেছনে কার মদদ রয়েছে এমন প্রশ্ন রাখেন তিনি। শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, তার বিচারও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এখন পর্যন্ত চার্জশিটটি দেওয়া হয় নাই। কাকে খুশি করার জন্য, কোন সত্যকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে জনগণ জানতে চায়। যেদিন সংসদের প্রয়োজন ফুরিয়ে যাবে, যেদিন মনে হবে এই সংসদে আর কথা বলে লাভ নাই, সেদিন সেই সংসদে খোতা হাফিজ বলে আমরা বেরিয়ে আসবো। আরেকটি গণঅভ্যুত্থানের জন্য জনগণকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান শফিকুর রহমান। নতুন পুরাতন কোনো ফেসিবাদ মানি না। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর শ্যামলী বেবি কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজের কারণে এক শিশুর মৃত্যু ও একাধিক শিশু আহতের অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটে। বেবি কেয়ার হাসপাতালে মারা যাওয়া 4 মাসের শিশুটির বাবা মোহাম্মদ ফারুকের দাবি, চিকিৎসায় তাদের সন্তান সুস্থ হয়ে উঠলেও হাসপাতালের কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যু হয়েছে। তবে এর দায় হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার না করে জানিয়েছে, অক্সিজেন লাইনে লিকেজের সঙ্গে শিশু মৃত্যুর কোনো সম্পর্ক নেই। যখন সিলিন্ডার বাস্ট হয় তখন পুরো জায়গাটা তো কালো হয়ে গেছিল, পুরো অন্ধকার হয়ে গেছিল, বিকট আকারে শব্দ হয়েছিল। আমি পরে এসে শুনছিলাম, আমি তো তখন ছিলাম। এবং বাচ্চার বাবা এবং মায়ের ভাষ্য মতো ওনাদের এই দুর্ঘটনার কারণে বাচ্চা মারা গেছে। গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার পরে মারা গেছে গা, এরা তারা তাড়াতাড়ি করে তারপর আইসিইউতে নিয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে 16 দিনে 4 দফায় 64 জনকে পুষিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। এদিকে সীমান্তে পতাকা বৈঠক ছাড়াই অবৈধভাবে চলতি মাসে মেহেরপুরের 2 সীমান্তে 10 জনকে পুষিনের চেষ্টা করে বিএসএফ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্ত এলাকা মানুষের মধ্যে। তবে পুষিন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে সীমান্তবর্তী মানুষ। ফারুক আহমেদ ও শহীদুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের ভাঙাবাড়ি, রোকনপুর ও চৌখা সীমান্ত দিয়ে গেল 16 দিনে 4 দফায় 64 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থান এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় প্রতিবারই সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বিএসএফ বিভিন্ন সময় লোকজনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। পরে উভয় পক্ষের পতাকা বৈঠকের পর পুশিনের জন্য আনা ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। তারা যেন কোনোভাবে আমাদের দেশে না আসতে পারে, যেন আমরা শক্ত অবস্থানে রয়েছি। আমরা ভারতের লোক বাংলাদেশের পুশিন হতে দেব না। আমরা কোনো মতে এই পুশিনকে মেনে নিব না। বাংলাদেশ সরকার এবং বিজেপি শক্ত অবস্থানে আছে। 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, পুশিনের সর্বশেষ চেষ্টার পর থেকে সীমান্তে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। যেহেতু এটা দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং ওনারা যে অপচেষ্টা করেছেন সেটা আমরা রোধ করেছি, এবং ফার্দার মানে পরবর্তীতে যে কার্যক্রম করতে হবে এটার জন্য আমাদেরকে একটু শান্ত থাকতে হবে। এদিকে মেহেরপুরে গাংনী উপজেলা তেঁতুলবাড়িয়া সীমান্তে চলতি মাসের 6 তারিখে 6 জন ও 19 তারিখে বুড়িপোতা ইউনিয়নের বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে 4 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। কাজীপুর, তেঁতুলবাড়িয়া, কাথুলি, বুড়িপোতা, খালপাড়া, বাজিতপুর, ইচাখালী, মুজিবনগর সহ বিভিন্ন এলাকায় হাজারো বিঘা জমিতে সীমান্তবর্তী এলাকা জুড়ে রয়েছে আবাদ। ফসলের পরিচর্যায় জমিতে সময় কাটাতে হয় চাষিদের, কিন্তু সীমান্তের কৃষকদের মাঝে এখন পুশিনের আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। আমরা বিজেপির হাতে টহল করি, যদি ইন্ডিয়া থেকে কোনো মানুষ যেন পুশিন না করতে পারে। কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশকারী কারণে আমাদের দেশের বিভিন্ন ধরনের সমস্যাগুলো তৈরি হোক। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনোভাবেই অবৈধ পুশিন সহ্য করা হবে না বলে জানিয়েছে বিজিবি। পুশিন সংক্রান্ত যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য সর্বদা সজাগ আছে। বিজিবির পাশাপাশি আনসার, গ্রাম পুলিশ ও স্থানীয় বাসিন্দারা সমন্বিতভাবে সীমান্তে নিরাপত্তায় বলয় গড়ে তুলেছেন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। যশোরের সরকারি স্বাস্থ্যসেবায় ওষুধ সংকট প্রকট আকার ধারণ করেছে। জেলার জেনারেল হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত অধিকাংশ প্রতিষ্ঠানে এই সংকট বিরাজ করছে। ফলে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হয়, বেড়েছে চিকিৎসা ব্যয়। জেলা স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এই সংকট অন্তর্বর্তীকালীন সরকারের সময় শ্রেষ্ঠ। স্বাধীন মোহাম্মদ আবদুল্লার প্রতিবেদনে জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। যশোরের গ্রামীণ জনপদের কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে জেলার সরকারি হাসপাতালগুলোতে এখন তীব্র ওষুধ সংকট। চাহিদার তুলনায় ওষুধের সরবরাহ একেবারেই অপ্রতুল। সাধারণ 2-1টি ওষুধ ছাড়া মিলছে না প্রয়োজনীয় কোনো জীবন রক্ষাকারী ওষুধই। আমরা এখানে আসলে ওষুধ অনেক রকম ওষুধ পাই না, অনেক কিছুই পাই না। ডায়াবেটিসের রোগী, কিন্তু সে ওষুধও পাইনি। ওষুধ আনতে গেলে কয় ওষুধ নেই, আগে যা একটু দিত এখন তো মোটাই দেয় না। সব ধরনের ওষুধ তো দেয় না, না পাওয়াটাই বেশি পাওয়া যায়। ডাক্তার আসে, ওনার সাথে দেখা হয়, উনি আসলে কয় ভাই ওষুধ আসছে না। হসপিটালে রিসোর্স নেই, তারপর ম্যানপাওয়ার নেই। ভালো চিকিৎসা ওষুধ দিত না, আবার টাকা নিত। 5 আগস্টের পর থেকে আমরা কিন্তু আর কোনো ওষুধ পাইনি। তৃণমূলের স্বাস্থ্যসেবা ভেঙে পড়ায় এখন উপচে পড়া ভিড় যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। 278টি শয্যার বিপরীতে প্রতিদিন 800 রোগীকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আগামী বছর নাগাদ সংকটের একটি টেকসই এবং স্থায়ী সমাধান সম্ভব বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। ধারণ ক্ষমতার 2.5 গুণ রোগী আমরা যদি দেখে থাকি, আর আউটডোর যদি এত রোগী আসে তাহলে তো ওষুধ সংকট একটু পড়তেই পারে। আমরা আশা করছি যে এই অর্থবছর শেষ করে সামনে অর্থবছর নতুন বরাদ্দ হয়ে আবার ওষুধের আগের যে পর্যায়ে ছিল সেই পর্যায়ে নিয়ে আসবে। জেলা স্বাস্থ্য বিভাগের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় মূলত এই ওষুধ সংকটের সৃষ্টি হয়েছে। তবে বর্তমান প্রশাসনের কার্যকর পদক্ষেপে দ্রুতই এই অচলাবস্থা কেটে যাবে বলে আশা জানান সিভিল সার্জন। সরকার পতনের পরে যে ইন্টারিম সরকার ছিল সেই সময় অনেকগুলো আমাদের অপারেশন প্ল্যান বন্ধ ছিল এবং যে কমিউনিটি ট্রাস্ট স্টাডিতে কার্যক্রম অনেক ব্যাহত হয়েছে। তো আসার কথা হচ্ছে আমাদের বর্তমান সরকার এই বিষয়ে খুবই গুরুত্ব দিয়েছেন এবং দ্রুততার সাথে এই জিনিসগুলো সমাধান করেছে। জেলা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে যশোরের সরকারি চিকিৎসালয়ের মধ্যে রয়েছে একটি জেনারেল হাসপাতাল সহ 296টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ঝিনাইদহে কৃষকদের মাঝে কৃষি বিভাগের পক্ষ থেকে 7,000 গাছের চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে। বিচার বিভাগ ও আইনজীবীদের উন্নয়ন ও কল্যাণ ফান্ডে বাজেট বরাদ্দের দাবিতে ঝিনাইদহে জেলা আইনজীবী সমিতির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের নাজিরাম ত্রিপুরা পাড়ায় ত্রিপুরা সম্প্রদায়ের জমি বেদখল, অগ্নিসংযোগ এবং নিপীড়নের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আদিবাসী ছাত্র জনতার ব্যানারে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় বাজেট 2026-27 প্রত্যাশা ও প্রস্তাবনা শীর্ষক জাতীয় সেমিনার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনিক জটিলতা নিরসন করে লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ সহ 6 দফা দাবিতে নাটোরের লালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ইটভাটা মালিক ও শ্রমিকরা। নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটরের ভুল রিপোর্টের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক উলুসারা এলাকায় পানি নিষ্কাশনের জন্য তৈরি চলমান ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের সঙ্গে উপজেলায় কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অ্যাডভোকেসি কর্মপরিকল্পনা উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে। গ্রামীণ ফোনের মুনাফার 5% লভ্যাংশ কর্মচারীদের মাঝে বন্টনের দাবিতে রংপুরে মানববন্ধন করেছে গ্রামীণ ফোন বকেয়া আদায় ঐক্য পরিষদ। সিরাজগঞ্জ পৌরসভায় 3 দিনব্যাপী পৌর হোল্ডিং করমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক শাহাদাত হোসাইন। মানিকগঞ্জে গণকল্যাণ ট্রাস্টের উদ্যোগে এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী কলাপাড়ায় কৃষকদের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে, মশক নিধন ও নাগরিক সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব 12 মাস এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে 3 দিনব্যাপী ফল মেলা। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ভিটামিন এ+ ক্যাম্পেইন সফল বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা, কেন্দ্র পরিচালনা, জনসচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন এবং মাঠ পর্যায়ের প্রস্তুতি নিয়ে আলোচনা সভা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির বিরুদ্ধে কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির বিরুদ্ধে টাঙ্গাইলে বিএনপির প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। কম খরচে লাভজনক হওয়ায় পটল চাষে আগ্রহ বাড়ছে মানিকগঞ্জে চাষিদের মধ্যে। অনুকূল আবহাওয়ায় চলতি মৌসুমে জেলায় পটলের বাম্পার ফলন হয়েছে। সে সাথে বাজার দর বেশি থাকায় দ্বিগুণ লাভের আশায় করছেন তারা। তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। সাধন সূত্রধরের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদা আক্তার। মানিকগঞ্জে পটল চাষের জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ করে ঘিওর, দৌলতপুর ও সদর উপজেলার বিভিন্ন নদীর তীরবর্তী পলিমাটিতে বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে। কম খরচে ও কম পরিশ্রমে বেশি লাভ হওয়ায় চাষিরা এই লাভজনক সবজি চাষে ঝুঁকছেন। প্রতি বিঘায় পটল চাষে খরচ হয় প্রায় 30,000 টাকা আর আয় হয় প্রায় 1 লাখ টাকা পর্যন্ত। মৌসুমের শুরুতে স্থানীয় পাইকারি বাজারে প্রতি কেজি পটল 80 থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। অন্য ফসল খরচ বেশি, এটা খরচ কম, এই জন্য আমরা বলি যে খরচ বেশি, খরচ বাদে উঠবো ডবলটা বেচতে হবে। পটলটা আপনার দীর্ঘদিন বেচুন যায়। গতবার আমি 1 পাখি বুনছিলাম, এবার 2 পাখি বুনছি। ইনশাল্লাহ পটল খেতে মোটামুটি অন্য এর থেকে পটল খেতে মোটামুটি যায়। কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। গত বছরের চেয়ে এবছরের পটলের আবাদ বেড়েছে। এই বাড়ার কারণ হলো যে বাজারে পটলের দাম বেশি এবং উত্তম পরিচর্যা, ভালো বীজ, রাসায়নিক সার সময় মতো পাওয়া এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিবিড় তত্ত্বাবধানের কারণে এবার ফসল ভালো হয়েছে। এবছর জেলায় প্রায় 180 হেক্টর জমিতে পটল চাষ হয়েছে। কৃষকদের আশা লাভজনক ফসল হিসেবে আগামীতেও অনেকেই পটল চাষে আগ্রহী হবেন। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। পার্বত্য জেলার রাঙ্গামাটিতে মৌসুমি ফলের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। শহরের অস্থায়ী বাজারগুলোতে এখন দেশি বিদেশি বিভিন্ন ফলের সমাহার। উৎপাদিত এসব ফল স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে সরবরাহ হচ্ছে। প্রতি মৌসুমে পার্বত্য অঞ্চল থেকে উৎপাদিত ফলের আর্থিক মূল্য 500 কোটি টাকারও বেশি। মহুয়া জান্নাত মনির প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার।
এটি রাঙ্গামাটির বনরূপা বাজারের সমতাঘাট। জেলার বিভিন্ন উপজেলা থেকে কাপ্তাই হ্রদ পাড়ি দিয়ে এখানে আসে হরেক রকম মৌসুমি ফল। জেলার সদর, নানিয়াচর, বিলাইছড়ি, বরকল, লংগদু, বাগাইছড়ি উপজেলা সহ বিভিন্ন জায়গা থেকে আম, কাঁঠাল, আনারস, লিচু ও জামের প্রচুর সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। স্বাদে এবং গুণে ও মানে ভালো হওয়ায় রাঙ্গামাটিতে উৎপাদিত মৌসুমি ফলের কদর দেশ জুড়ে। ফলের চাহিদা থাকলেও ফলন উৎপাদিত খরচ বেশি হওয়ায় ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। সকাল থেকে এসেছি মানে আনারস বেচার জন্য, কিন্তু একবারে সস্তা নিতে পারে ইনশাল্লাহ লাভবান হতে পারবো আর কি, নিজেরা খাবো আবার কিছু বিক্রি করবো আর কি। লিচু তো করছি, কারণ প্রতিদিন লিচু নিয়েছি, কিছু এখান থেকে মোটামুটি লাভবান হয়েছে আর কি। পাহাড়ে উৎপাদিত মৌসুমি ফলের চাহিদা অনুযায়ী 500 কোটি টাকার ব্যবসা রয়েছে বলে জানায় কৃষি বিভাগ। প্রায় 500 কোটি টাকার এখানে বাণিজ্য আছে। আম একইভাবে আমাদের হচ্ছে 3650 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে, যদিও আসলে পাহাড়ের আমের প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ আছে। রাঙ্গামাটি জেলায় আনারস উৎপাদন হয়েছে 65,000 মেট্রিক টন, আম উৎপাদন হয়েছে 40,000 মেট্রিক টন আর লিচু উৎপাদন হয়েছে 14,000 মেট্রিক টন। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, কারখানা তৈরি, গ্যাস নেই, ঋণের সুদ ঠিকই দিতে হয়। জোড়া গোলে রোনালদোর জবাব। সভা সেমিনারে ভাতা ও সম্মানের উপর বাড়ল কর। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, 39 টকবগে তারুণ্য, শুভ জন্মদিন মেসি। অবৈধ অস্ত্রের ব্যবহারে প্রতিদিন গড়ে 10 খুন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় সমন্বিত উদ্যোগ নিন প্রধানমন্ত্রী। সমকাল শিরোনাম করেছে, শীঘ্রই খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার। বিশ্বকাপের আকাশে শুকতারা এমবাপ্পে। অসমাপ্ত কাব্যের শেষ ছত্রে নেইমার। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ নেই, স্পিকার। চীনে ব্যস্ততা প্রধানমন্ত্রীর। এমবাপ্পের ডানায় উঠছে ফ্রান্স। যুগান্তর শিরোনাম করেছে, প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে খুলছে বহুমাত্রিক সম্ভাবনার দুয়ার। চীন সফরের প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার নজর এখন তিস্তায়। প্রধানমন্ত্রীর সঙ্গে WEF এর প্রেসিডেন্টের সাক্ষাৎ। ঝুঁকিপূর্ণ দেশগুলোর সহযোগিতায় সমন্বিত উদ্যোগের আহ্বান। আমার দেশ শিরোনাম করেছে, বঙ্গভবনের সঙ্গে শীতল সম্পর্ক সরকারের। পররাষ্ট্র সচিব ও গুরুত্বপূর্ণ মিশনে রাষ্ট্রদূত পদে পরিবর্তন আসছে। ভারতীয় আধিপত্যবাদী নীতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রধান বাধা। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, ডিবেট সার্ভিসিং বার্ডেন টু নিয়ারলি ডাবল ইন 4 ইয়ার। বাংলাদেশ মিসিং আউট অন চায়না মার্কেট অপরচুনিটি। রেকর্ড ব্রেকার CR7 হেল্পস পর্তুগাল ডাউন উজবেকিস্তান। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চীনে ওয়ার্ল্ড ইকোনমির ফোরামের সামার ডাভোসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান। পানামার বিপক্ষে কষ্টার্জিত জয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া। আরেক ম্যাচে ইংল্যান্ডকে রুখে দিল ঘানা। রাতে পর্তুগালের গোল উৎসব। চাঁপাইনবাবগঞ্জের 4 দফায় 64 জনের পুশিনের চেষ্টায় রুখে দিল বিজিবি। সীমান্ত জুড়ে আতঙ্ক, সহযোগিতার ক্ষেত্রে স্থানীয়দের অনন্য দৃষ্টান্ত। এবং গাজায় শিশুদের উপর ইসরায়েলি হামলা গণহত্যারই অংশ, দাবি জাতিসংঘের। মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।